স্যার স্ক্রিনশট। আর এই যে ম্যাডামের কাজ আলী মুর্তজা বলো। স্যার ম্যাডাম রোল কল তো করে নাই, বাট এর আগে একদিন শুনছিলাম যে ম্যাডাম নাকি স্ক্রিনশট নিয়ে রাখে। তো স্ক্রিনশট গুলো পাঠাতে বলো, কারণ রোল কল আমাদেরকে কাউন্ট করতে হবে। স্যার আমিও একটা নিয়েছিলাম, ওইটা কি পাঠিয়ে দিব স্যার? হ্যাঁ পাঠা দিও। আজকে ক্লাসের জি স্যার, আজকের ক্লাসেরই আমি একটা নিয়েছিলাম স্যার, আমি রেগুলার ক্লাসেরই নিই স্যার। ওইগুলা পাঠাতে হবে, কারণ আমাদের এখানে তো বলছে হাজিরা খাতা মেনটেন করতে হবে। ওকে স্যার, আমি স্যার আপনার তাহলে স্যার গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন সিয়াম? 5 মিনিট দেরি গেল তো। আগে ক্লাস করছো সিয়াম? আগেরটা? জি স্যার করছি। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের আমি ওই যে মান বন্টন একটা দিয়েছিলাম গ্রুপে, দেখছো তো সবাই? পরীক্ষা কেমনে হবে তবে ওটা মান বন্টন দেওয়া হয়েছিল, সেটা আমি গ্রুপে সাপ্লাই করছি। স্যার আমাদের কি 50 মার্কের এক্সাম হবে? তাই তো লেখা, এটা হচ্ছে মনে হয় প্রাক নির্বাচনী তথ্যটা দিচ্ছে এটা। যদি অনলাইনে ক্লাস হয় তাহলে এইভাবেই হবে, অনলাইনের ভিত্তিতে। আবার এখানে কথা আছে, এখানে সিকিউ আছে, কিন্তু সিকিউ 30 মার্কস আছে। স্যার এই যে সিকিউ এর ব্যাপারটা, এটা স্যার হচ্ছে কিভাবে কি সাবমিট করতে হবে? মানে ওটা এখনো কিছু জানা, ওটা জানাই নাই, ওটা জানাই দিবে। তুমি হয়তো ধরে রাখো যে ওটা এখানে অনলাইনে কেউ তো আর লিখতে পারবে না, ওটা হয়তো কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিবে। এখনো এরকম কোনো অফিসিয়াল নোটিশ আসা নেই। অনলাইনে তো সবাই টাইম তো বেঁধেই দিছে। সিকিউ এর জন্য হইতেছে আপনার 3টার জন্য 60 মিনিট, সিকিউ 90 মিনিট, 90 মিনিট, আর আপনার হচ্ছে এমসিকিউ 20 মিনিট, মোট হইতেছে 110 মিনিটের সেটা পরীক্ষা। তো আমি জানি, কিন্তু বলতেছি যে আর সিকিউ কিভাবে হবে এটা এখনো জানা নেই। এটা মনে হয় স্যার আমাদের খাতায় করে তারপর ছবি তুলে দিতে হবে। ওরকমই মনে হয়, কিন্তু আমাদের এখনো অফিসিয়াল নোটিশ আসেনি। স্যার লোকমান হাকিম স্যার বলছিল যে ওই খাতায় পেলে নাকি মেসেঞ্জারে ইয়ে করতে হবে। না, সবাই অনেক কথাই বলে, এর আগে আমরাও তো বলছি, কিন্তু সব না জেনে বলা ভালো না, কারণ কোনটা অ্যাকুরেট এখন আমি আন্দাজে বলতে পারবো না। আমাদের কাছে ইয়ে আছে, আর জানে যাবো, সমস্যা নেই। এখন তো তোমাদের পরীক্ষা দেরি আছে, তার আগে ক্লাস 10-এ একটা পরীক্ষা হবে, তো তো ওদেরটা দেখেই বোঝা হবে কি হবে না হবে। তো যাই হোক, আমরা শেয়ার ইস্যু চ্যাপ্টারে আলোচনায় ছিলাম, অর্থাৎ আমি গত ক্লাস পর্যন্ত 3টা ক্লাস নিয়েছিলাম। তো আজকে হচ্ছে 4র্থ ক্লাস, যৌথ মূলধনী কোম্পানির মূলধন কাক নির্বাচনী পরীক্ষা। আমাদের যে সিলেবাস সেটা 4র্থ অধ্যায় পর্যন্তই। তো এখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর এর আগের ক্লাসে আমি অবহারে অঙ্ক করেছিলাম, এর আগের ক্লাসে অধিহারে অঙ্ক করেছিলাম। আজকে অবহারে আরেকটা অঙ্ক করাবো, পাশাপাশি ওই যে অধিহারে অঙ্ক আমরা হয়তো আরেকটা করাবো, তারপরে মোটামুটি শেষ হয়ে যাবে, এটা আর দরকার হবে না খুব একটা বেশি। তো যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার, এই শেয়ার মূলধনের কিছু চিত্র যেটা আমরা আগে দেখছিলাম। আর এই পার্ট শেষে তোমরা শিখতে পারবে কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে পারবে। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবে, এবং শেয়ার সংক্রান্ত লেনদেনগুলোর ভিত্তিতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে পারবে। তো আমাদের প্রশ্নটা দেখো, সবাই ইম্পর্টেন্ট প্রশ্নটা তুলে নিবা, অথবা যদি সম্ভব এই স্বল্প সময় নাও হয় স্ক্রিনশট নিতে হবে, তো তুলে নেওয়াটাই বেটার। তো প্রদীপ টিউবস এর অনুমোদিত মূলধন 50 লাখ টাকা। এটা হচ্ছে অনুমোদিত মূলধন, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত, মানে একটা 10 টাকা শেয়ারে বিভক্ত, কিন্তু কত শেয়ার এটা উল্লেখ করে নাই। তারপরে কোম্পানি অনুমোদিত মূলধনে 80% শেয়ার
10% অবহারে বিক্রয় উদ্দেশ্যে বাজারে ছাড়লো। মনোমোহিত মূলধন বলতে ওই 50 লাখ টাকার যত শেয়ার হয় ওটার 80% শেয়ার 10% অবহারে বিক্রয় উদ্দেশ্যে বাজারে ছাড়লো। তো শেয়ারের সংখ্যা কত কেউ বলতে পারবে? এখানে শেয়ারের সংখ্যা কত? শেয়ারের সংখ্যা তো উল্লেখ নেই। স্যার 40 লাখ। 40 লাখ নাকি 4 লাখ? দেখো তো একটু। স্যার 40, 80% না স্যার? না ওটা বলি নাই, বলছি শেয়ারের সংখ্যা কত। 50 লাখ টাকা অনুমোদিত মূলধন, যা প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। মানে আমাদের অনুমোদিত শেয়ার কত, আর অনুমোদিত মূলধনে 80% শেয়ার আবার 10% অবহারে বিক্রয় উদ্দেশ্যে ছাড়লো। তো অনুমোদিত শেয়ার হচ্ছে 4 লাখ। কিভাবে হয়? যদি তুমি 5 লাখ, কিভাবে? 50 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে 5 লাখ। ওই 5 লাখ শেয়ারের 80% ছাড়লো, তার মানে 4 লাখ। 4 লাখ শেয়ার 10% অবহারে বিক্রয় উদ্দেশ্যে ছাড়লো। 10% অবহার মানে 10 টাকার শেয়ার যদি 10% অবহারে ছাড়ে, তাহলে 10 টাকা 10% 1 টাকা বাদ দিলে 9 টাকা করে বিক্রয় উদ্দেশ্যে ছাড়লো বাজারে। কোম্পানি ইস্যুকৃত মূলধনের 10% অতিরিক্ত আবেদন গ্রহণ করেছে। যা ইস্যু করছে তার থেকে 10% অতিরিক্ত আবেদন। তো ইস্যু করার সিদ্ধান্ত 80%, যেটা আমরা কিছুক্ষণ আগে হিসাব করলাম, যে সেটা হচ্ছে মিউট করো, যার মাইক্রোফোন করে মিউট করো। তো 80% যদি আমরা হিসাব করি, 4 লাখ শেয়ার বললাম, ইস্যুকৃত মূলধনে 10% অতিরিক্ত আবেদন গ্রহণ করেছিল। তাই যদি হয় তাহলে আমার 4 লাখের 10% হচ্ছে 40,000 শেয়ার। ওই 40,000 শেয়ার অতিরিক্ত আবেদন গ্রহণ করা হয়েছে, মানে টোটাল 4,40,000 শেয়ারে আবেদনপত্র পাইছে। তারপরে নেক্সট বলা আছে অতিরিক্ত আবেদন গ্রহণ করেছিল, কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণই আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। টাকা গ্রহণ করলেও সম্পূর্ণ টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হয়। তারপরে সায়েম এন্টারপ্রাইজ শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায়, একটা প্রতিষ্ঠান নাম সায়েম, তারা শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায় তাদেরকে ইস্যুকৃত শেয়ারে 5% কমিশন বাবদ শেয়ার দ্বারা পরিশোধ করা হয়। মানে যারা সায়েম এন্টারপ্রাইজ তারা কিন্তু অবলাখক। কেন? তারা কিন্তু ওই কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব নিল এবং তাদেরকে ইস্যুকৃত শেয়ারে 5% কমিশন দিয়েছে। ইস্যুকৃত শেয়ারে 5% তাদেরকে কমিশন দেওয়া হচ্ছে। ওই যে 4 লাখ শেয়ারের উপরে কমিশন দিচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে তাদেরকে কমিশনটা চেকের মাধ্যমে দিচ্ছে না, শেয়ার দ্বারা পরিশোধ করে। মানে কমিশন টাকা না দিয়ে বা নগদ অর্থ না দিয়ে শেয়ার দিচ্ছে। এছাড়াও কোম্পানি এইগুলো ছাড়াও কোম্পানি উদ্যোক্তাদের মধ্যে 10,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করেছে। উদ্যোক্তা যারা, তাদের মধ্যে বিনামূল্যে শেয়ার ইস্যু করছে 10,000। তো উদ্যোক্তা হচ্ছে কোম্পানির প্রাথমিক পর্যায়ে যারা উদ্যোগ গ্রহণ করে, এদেরকে প্রবর্তকও বলা হয়। এদেরকে শেয়ার দিচ্ছে বিনামূল্যে 10,000। প্রথম প্রশ্ন, সায়েম এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেওয়া হয়েছে এবং এর মূল্য কত? এই যে কমিশন 5% যে দিল, শেয়ারের সংখ্যা কত এবং তার মূল্যই বা কত? খ, কোম্পানি হিসাব বইতে প্রয়োজনে জাবেদা প্রস্তুত করা। আর গ, কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা। এই হচ্ছে 3টা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো আমাদের, সায়েম এন্টারপ্রাইজকে কমিশন বাবদ ইস্যুকৃত শেয়ার ও এর মূল্য নির্ণয়। অনুমোদিত শেয়ারের সংখ্যা আগে আমাদের জানতে হবে, কারণ আমাদের প্রশ্নে অনুমোদিত শেয়ারের সংখ্যা নাই। যেহেতু নাই, তাহলে আমরা বের করব কিসের সাহায্যে? 50 লাখ টাকা মূলধন আর একটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে 50 লাখকে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 5 লাখ শেয়ার, শূন্য একটা কমে যাবে। তারপরে নেক্সট আমাদের প্রশ্নে বলা আছে যে অনুমোদিত মূলধনে 80% শেয়ার 10% অবহারে বিক্রয় উদ্দেশ্যে বাজারে ছাড়বে। তো আমরা শেয়ারের সংখ্যা আগে বাইর করবো। 80% যেহেতু শেয়ার বলছে, ইস্যুকৃত শেয়ারটা কত? বাজারে ছাড়লো মানে কি? এটা বিক্রি করার উদ্দেশ্যে বাজারে ছাড়ছে, এটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। তো এখন 80% আমরা বের করবো ওই 5 লাখ শেয়ারে। এই যে 5 লাখের 80% অনুমোদিত শেয়ার যেটা, তাহলে 4 লাখ শেয়ার। এখন এটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। এখন কোম্পানি যারা অবলাখকের দায়িত্ব পালন করে, সায়েম এন্টারপ্রাইজ, তাদেরকে ইস্যুকৃত শেয়ারের উপর 5% কমিশন বাবদ শেয়ার দ্বারা পরিশোধ করা হয়। মানে শেয়ার দেয় এক কথা। তাই যদি হয় তাহলে ইস্যুকৃত শেয়ারটা আমরা বের করলাম 4 লাখ, তার উপর যদি আমরা 5% শেয়ার হিসাব করি, 4 লাখের 5% হবে 20,000 শেয়ার। 20,000 শেয়ার, ওই 20,000 শেয়ার তাদেরকে আমরা কমিশন বাবদ কি করলাম?
ইস্যু করলাম। এখন এই ইস্যু যে করলাম তাদেরকে আমরা কমিশন বাবদ এই শেয়ারগুলো ইস্যু করার পরে এটার মূল্য কত এটা জানতে চাইছে। তাহলে এখন অবলক্ষে কমিশন বাবদ ইস্যুকৃত শেয়ারের মূল্য যখন আমরা বের করব, একটা শেয়ারের নামিক মূল্য 10 টাকা, ওই 10 টাকা দিয়ে গুণ করতে হবে। যদিও এখানে অবহারের কথাটা বলা আছে, বাট এখানে অবহারটা কাউন্ট হবে না, নামিক মূল্যেই তাকে শেয়ার দিতে হবে। তো নামিক মূল্যে যদি শেয়ার দিই আমরা, তো আমরা একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করি, সেই ক্ষেত্রে আমরা 20,000 গুণ 10 সমান 2 লাখ টাকা হচ্ছে অবলেখক কমিশনের বাবদ ইস্যুকৃত শেয়ারের মূল্য। এটাই হচ্ছে অবলেখককে শেয়ার দেওয়া হয়েছে যা তার মূল্য, আর অবলেখকের শেয়ারের সংখ্যা হচ্ছে 20,000। এ হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর দুইটা, একটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার কত দিছে, আর একটা হচ্ছে তার মূল্য কত। কিন্তু তার আগে তোমাকে অনুমোদিত শেয়ার আর ইস্যুকৃত শেয়ারটা বের করে নিতে হবে। কেন? কারণ অঙ্কে অনুমোদিত শেয়ার ডাইরেক্টলি নাই, ইস্যুকৃত শেয়ারও ডাইরেক্টলি বলা নাই। তো এটা বুঝতে পারছো তো নাকি ক নম্বরটা? কোনো প্রশ্ন আছে? স্যার অনুমোদিত শেয়ারের পর তো স্যার ওটা খালি ওখানে ক্লোজ হয়ে যাবে ওটার কাজটা, তাই না না, স্যার? অনুমোদিত শেয়ার তো ক্লোজ বলা যাবে না। এখানে এখানে কোনো তো টাকার প্রভাব বিস্তার করে না। কেন? কারণ এখানে আবার অনুমোদিত শেয়ারের ভিত্তিতে ইস্যুকৃত শেয়ার বের করতে হচ্ছে। তাহলে এখানে ক্লোজ করার দরকার নাই। কারণ যেহেতু আমি আবার পরবর্তীতে এটাকে টানলাম ইস্যুকৃত শেয়ারের জন্য, এই জন্য ওটাকে ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। ক্লোজ করা হয় শুধু আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। সেখানে টাকার অঙ্কের একটা বিষয় জড়িত, তো তাই আর্থিক অবস্থা বিবরণীতে ক্লোজ করতে হয়। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা খ নম্বরে আসি। খ নম্বর আমাদের প্রয়োজনীয় জাবেদা করতে বললো। তো জাবেদার মধ্যে আমরা চলে আসি। প্রথম জাবেদা আমাদের অনুমোদিত মূলধনের কখনো জাবেদা হয় না, কারণ এটা নামিক মূলধন বলা হয়। এমনকি ইস্যুকৃত মূলধনেরও কখনো জাবেদা হয় না, কারণ এটা একমুখী প্রচারণা, জনগণের সহায় না পাওয়া পর্যন্ত এটা কোনো লেনদেন হয় না। তারপর নাম্বার 3, ইস্যুকৃত মূলধনের 10% অতিরিক্ত আবেদন গ্রহণ করেছিল, এটা জাবেদা হবে। কেন হবে? কারণ আমি অতিরিক্ত আবেদনপত্র যেহেতু গ্রহণ করছি, তাহলে তার সাথে আমি টাকাও গ্রহণ করছি, কারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থের বিষয়টা জড়িত। তাহলে আমি অতিরিক্ত আবেদনপত্র যদি 10% ইস্যু করে গ্রহণ করি, তাহলে আমরা একটু আগে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বের করলাম ক নম্বরে। সেখানে আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ছিল 4 লাখ। আমি যদি অতিরিক্ত আরো 10% গ্রহণ করি, তাহলে 4 লাখে 10% 40,000 শেয়ার, মানে আমি টোটাল গ্রহণ করলাম 4,40,000 শেয়ার আবেদন। 4 লাখ তো গ্রহণ করবোই, আরো 10% অতিরিক্ত 4,40,000 শেয়ার আবেদন। তাহলে আমরা এটা জাবেদা লিখবো ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এখন একটা শেয়ারের নামিক মূল্য 10 টাকা, 10 টাকা, বাট ওই শেয়ারগুলো অবহারে বিক্রি করছে। প্রশ্নে বলা আছে যে 10 টাকার শেয়ার 10% অবহারে বিক্রি করছে। তাহলে 10 টাকা 10% 1 টাকা বাদ দিয়ে 9 টাকা করে আমরা শেয়ারের দাম পাবো সাধারণ মানুষ বা বিনিয়োগকারীদের কাছ থেকে। তাহলে যেহেতু প্রতি শেয়ার 9 টাকা করে, 4,40,000 শেয়ারে আবেদনের টাকা পাওয়া গেল। এই হচ্ছে আমাদের প্রথম জাবেদা। টাকা বসবে 4,40,000 গুণ 9, 39,60,000। 39,60,000 টাকা হচ্ছে আমরা গ্রহণ করলাম আবেদনপত্র বাবদ। কিন্তু কোম্পানি সব আবেদনের টাকাই কিন্তু শেয়ার মূলধনে স্থানান্তর করে না। কোম্পানি যা ইস্যু করে তাই মূলধনে স্থানান্তর করে। তো আমাদের ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল 4 লাখ শেয়ার, আমাদের এখানে বলাও আছে। তাহলে আমরা 4 লাখ শেয়ারের টাকাই মূলধনে স্থানান্তর করব। এখানে যদিও প্রশ্নের মধ্যে মূলধনের স্থানান্তরের কথা কিন্তু বলে নাই, কিন্তু আবেদনের টাকা পাওয়ার সাথে সাথেই মূলধনের স্থানান্তরে জাবেদা হয়। কেন? কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা আবেদনপত্র বাবদ জনগণের কাছ থেকে বা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা গ্রহণ করি। কেন? উদ্দেশ্য একটাই, মূলধন বৃদ্ধি করা। তাই আমাদের সেকেন্ড জাবেদা হবে মূলধনের স্থানান্তরের জাবেদা। এই আবেদনের টাকা মূলধনের স্থানান্তর, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অবহার বা অধিহার যেটাই অঙ্কের মধ্যে থাকুক না কেন, সেটা কখনো পাওয়ার জাবেদার সাথে সম্পৃক্ত নয়, মানে আলাদাভাবে দেখাতে হয় না, সেটা দেখাতে হয় সবসময় মূলধনের জাবেদার সাথে আলাদাভাবে। কেন? কারণ এটা মূলধনকে এখানে প্রভাব বিস্তার করবে। এখন দেখতে পাবা কিভাবে। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, আমরা জাবেদা বললাম এটা। তো মূলধনটা ক্রেডিট কেন? মূলধন বৃদ্ধি পাবে, কারণ আবেদন বাবদ যে টাকা নিলাম সেটা মূলধন বৃদ্ধি করে। আর আবেদন ডেবিট কেন? আবেদন বাবদ যে আয় হলো সেটা আয়টা এখন কমে যাবে। আর ওভার ডেবিট কেন? কারণ ওভার কোম্পানির জন্য মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি, আর আমরা জানি মূলধন ব্যয় বা ক্ষতি হলে ডেবিটে হয়। তো এখন আমরা অবহারের টাকাটা প্রথমে যদি হিসাব করি,
প্রত্যেকটা শেয়ার অভার হচ্ছে 1 টাকা করে। আমরা ইস্যু করছি 4 লাখ শেয়ার, তাহলে 4 লাখ গুণ 1, 4 লাখ টাকাই অভারের টাকা ডেবিট। আর আমরা আবেদনপত্র যে পেলাম 39,60,000, তার মধ্যে আমরা এই মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে শুধুমাত্র যেটা ইস্যুকৃত শেয়ার মূলধন সেটাই মূলধনে স্থানান্তর করব। এই জন্য আমাদের 4 লাখ শেয়ার, একটা শেয়ারের দাম 9 টাকা করে, 4 নং 36 লাখ টাকা শেয়ার আবেদনের সামনে ডেবিট লিখবো। আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট লিখবো 4 লাখ শেয়ারই 10 টাকা করে। মূলধনে কিন্তু কখনোই কম মূল্য যায় না, মূলধনে কখনো কম মূল্যও যায় না, অধিক মূল্যও যায় না, নামিক মূল্যেই মূলধনটা কত মূল্য ক্রেডিট জানেন? করতে হয়, নামিক মূল্যেই মূলধনটাকে ক্রেডিট করতে হয়। যার কারণে আমরা 4 লাখ শেয়ার 10 টাকা করে 40 লাখ টাকায় মূলধন ক্রেডিট করছি। এই হচ্ছে আমাদের আবেদনের টাকা মূলধনের স্থানান্তরের জাবেদা। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার যে জাবেদাটা সেটা ইচ্ছা করলে এখানে যুক্ত করে দেওয়া যায়, ব্যাংক ক্রেডিট করে দেওয়া যায়। যেহেতু আবেদন ডেবিট আছে ব্যাংক হিসাব ক্রেডিট করে দেওয়া যায়, আবার ওটা আলাদাভাবেও দেখানো যায়। যদি আলাদাভাবে দেখাই তাহলে দেখো অতিরিক্ত আবেদন 40,000 শেয়ার ছিল, 40,000 শেয়ার, তো 40,000 শেয়ার অতিরিক্ত আবেদন, সে অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে আমরা ফেরত দিছি, বলাই আছে ফেরত দিছি। তাহলে আমাদের 40,000 কি করে হয়েছে এটা খেয়াল করো, আমরা 10% অতিরিক্ত আবেদনপত্র পাইছিলাম ইস্যুকৃত মূলধনের। তো ইস্যু ছিল 4 লাখ, তার 10% 40,000 শেয়ার। এই 40,000 শেয়ার আমরা আবেদনকারীকে ফেরত দিব, জাবেদা হবে সেরা আবেদন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, সেরা আবেদন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ব্যাংক ক্রেডিট? কারণ আমার ব্যাংক জমা কমে যাবে, যেহেতু আমি এর আগে ব্যাংক বৃদ্ধি করছি। আর আবেদন ডেবিট কেন? কারণ এর আগে আমার আবেদন বাবদ আয় বৃদ্ধি পেয়েছে, এখন আবেদনটা আয় কমে যাওয়ার কারণে আবেদন ডেবিট হবে। এখন আমরা এখানে যেটা করব, প্রতি শেয়ার 9 টাকা করে 40,000 শেয়ারে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। 40,000 মানে অতিরিক্ত আবেদন, ওই 9 টাকা করে 40,000 টাকা হয় 3,60,000। এখানে আবেদন বাবদ ডেবিট করলে তুমি 3,60,000, আর পূর্ববর্তী জাবেদায় আবেদন বাবদ ডেবিট করলে তুমি 36 লাখ, টোটাল দুটা মিলিয়ে 39,60,000। তার মানে কি মিলে যেতে হবে উপরের টাকার সাথে। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, এটা ইচ্ছা করে তুমি একসাথে দিয়েও মিলাতে পারো, আলাদাভাবেও দুটো দেখতে পারো। এখানে আবেদন 36 লাখ, আর পরবর্তী জাবেদায় এই ফেরত দেওয়ার আবেদন হচ্ছে তোমার 3,60,000, মোট হচ্ছে 39,60,000। এই হচ্ছে আবেদন বাবদ টাকার হিসাব নিকাশ। তারপরে নেক্সট হচ্ছে আমাদের সাইম এন্টারপ্রাইজকে আমরা কমিশন দিচ্ছি। প্রশ্নে বলা আছে সাইম এন্টারপ্রাইজ অবলেখকের দায়িত্ব পালন করে এবং তাদেরকে শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায়। ইস্যুকৃত শেয়ারের 5% কমিশন দিলাম, যেই কমিশনটা আমরা এখানে ক নম্বরে বেরও করলাম। কমিশন বাবদ শেয়ার হচ্ছে 20,000, আর কমিশন বাবদ ইস্যুকৃত শেয়ারের মূল্য হচ্ছে 2 লাখ। তো আমরা জাবেদা এখানে লিখবো, দেখো শেয়ার অবলেখক কমিশন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অবলেখক কমিশন ডেবিট কেন? কারণ এটা কোম্পানির জন্য ব্যয়, অবশ্যই মূল্য জাতীয় ব্যয়, কারণ অবলেখক সবসময় দায়িত্ব পালন করে না। যদি কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব মানে সিদ্ধান্ত নেয়, তখন অবলেখক মধ্যস্থকারী হিসাবে এই কাজটা করে দেয়, শেয়ার বিক্রয়ের দায়িত্ব নেয়। এই জন্য এটা মূল্য জাতীয় ব্যয়, ব্যয় হলে ডেবিট হয়। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট। আমরা এর আগে একটা অঙ্ক করাইছিলাম, বা এর আগেও একটা অঙ্ক করাইছিলাম, সেখানে আমরা ব্যাংক ক্রেডিট করছিলাম, বাট এখানে ব্যাংক নয়, এখানে শেয়ার মূলধন। বলতে পারো কেন? কারণ এখানে কিন্তু তাকে চেক দেওয়া হয় নাই, তাকে অবলেখককে শেয়ার দেওয়া হয়েছে। দেখো শেয়ার দ্বারা পরিশোধ করা হয়, তো যার কারণে শেয়ার দ্বারা যদি পরিশোধ করে সেই ক্ষেত্রে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট 2 লাখ টাকা। এরপরে আমাদের আরেকটা নতুন জিনিস এখানে, সেটা আমরা আগের অঙ্কগুলোতে পাই নাই, সেটা হচ্ছে ইয়া ছাড়াও কোম্পানির উদ্যোক্তাদের মধ্যে 10,000 শেয়ার বিনামূল্যে ইস্যু করা হয়েছে। উদ্যোক্তা হচ্ছে যারা আমি একটু আগেও বলছি কোম্পানির প্রাথমিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে, এদেরকে প্রবর্তক নামেও ডাকা হয়। তো এদেরকে বিনামূল্যে শেয়ার দেওয়া অর্থ হচ্ছে কোম্পানি কি, কোম্পানির সুনাম অবশ্যই ভালো, না হলে কোম্পানি হঠাৎ করে এদেরকে বিনামূল্যে শেয়ার দিবে কেন? প্রবর্তকদেরকে যদি বিনামূল্যে শেয়ার দেয় তখন বুঝতে হবে কোম্পানি বাজারে মুনাফার অবস্থাও ভালো, যেমন সুনামও ভালো। এই কারণে এদেরকে যে শেয়ারগুলো দিচ্ছে এটা বোনাস শেয়ারের মতোই, বোনাস শেয়ার। তো বোনাস শেয়ার ইস্যু করার কারণে কোম্পানি যেমন সুনাম বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নেই, একই সাথে কোম্পানি মূলধনও বৃদ্ধি পাবে। তো এটা জাবেদা যখন তুমি করবা তখন এটা জাবেদা হবে সুনাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই যেটা সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখানে কিন্তু নগদ অর্থের আগমন নির্গমন কিছুই ঘটবে না, অর্থাৎ ব্যাংকে জমা বা ব্যাংক থেকে যাওয়া কিছুই হবে না। শেয়ার যেহেতু দিচ্ছে শেয়ার মূলধনটা বাড়বে, আর যেহেতু বিনামূল্যে দিচ্ছে কোম্পানির সুনামও বাড়বে। সুনাম ডেবিট,
শেয়ার মূলধন ক্রেডিট, টাকা হবে 1 লাখ। কিভাবে? শেয়ার দিচ্ছে 10,000, দেখো 10,000 শেয়ার, একটা শেয়ারের দাম নামিক মূল্য 10 টাকা করে, তাহলে মোট আসবে 1 লাখ টাকা। 10,000 গুণ 10, 1 লাখ টাকা। যেহেতু প্রতি শেয়ার 10 টাকা করে, 10,000 শেয়ার বিনামূল্যে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হলো। প্রশ্ন আছে জাবেদা নিয়ে কোনো? জাবেদা যে স্যার শেয়ার মূলধন বৃদ্ধিটা স্যার এখনো কনফিউজিং স্যার। ওই যে স্যার অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। অবলেখকের কমিশন বাবদ আমরা কোম্পানি হিসাবে অবলেখককে আমরা নর্মালি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি। তো এই জন্য আমরা ব্যাংক জমা কমে গেলে আমরা ব্যাংকে এইড করি, পূর্ববর্তী অঙ্কগুলোতে আমি তাই করেছিলাম। জি স্যার। কিন্তু আমাদের বর্তমান অঙ্কে আমি সেটা না করে কি করতেছি, শেয়ার মূলধনকে ক্রেডিট করলাম। প্রশ্ন হতে পারে কেন? প্রশ্ন উত্তর হচ্ছে এখানে যে আমরা অবলেখককে তাদেরকে শেয়ার দেওয়া হয়েছে টাকা না দিয়ে। অবলেখককে আমরা 5% কমিশন বাবদ শেয়ার দিছি, টাকা দিনে। তাহলে আমি যদি শেয়ার দিই তাহলে আমার কোম্পানির তো নগদ টাকা, বিশেষ করে নগদ টাকা বলতে ব্যাংকে জমা টাকা, ওই ব্যাংকে জমা টাকা কোনো হেরফের হয় নাই। তো হেরফের মানে পরিবর্তনই হয়নি। তাহলে আমি ব্যাংক ক্রেডিট করবো কি করে? আমি ক্রেডিট করবো ওটাই যেটাতে আমার কোম্পানির বৃদ্ধি পেলো, যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো তুমি যদি, তোমাকে যদি আমি শেয়ার দিই তাহলে তুমি আমার কাছ থেকে শেয়ার পাইছো, একই সাথে আমার কোম্পানি কি বেনিফিট? কোম্পানি বেনিফিট হচ্ছে আমার মূলধনও বৃদ্ধি পেয়েছে, শেয়ার মূলধন। কেন? এই মূলধনটা বৃদ্ধি পাওয়া হচ্ছে আমার কোম্পানির শেয়ারের যে নামিক মূল্য সেটা বেড়ে যাবে, একই সাথে শেয়ারও ইস্যু করছে অতিরিক্ত। তো শেয়ার ইস্যু অতিরিক্ত কারণে আমাদের মূলধন বৃদ্ধি পাবে। এখানে মূল দুটা জিনিস আছে, অবলেখক কমিশন চেকের মাধ্যমে দেওয়া যায়, অবলেখক কমিশন শেয়ারের মাধ্যমে দেওয়া যায়। যদি শেয়ারের মাধ্যমে দেয় তাহলে শেয়ার মূলধন ক্রেডিট হবে। এরপরে আমরা ব্যাংক হিসাব করলাম। তো ব্যাংক হিসাবে আমাদের মূলত ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আসে। তো আমাদের যে অঙ্কটা আমরা করালাম সেই অঙ্কটাতে দেখো ব্যাংক ডেবিট একটাই আইটেম আছে প্রথম জাবেদায়, এই যে 39,60,000। এরপরে আরেকটা জাবেদা মনে হয় পরবর্তীতে আছে, এই যে এটা ব্যাংক ক্রেডিট 3,60,000। তাহলে এই দুইটা আইটেম নিয়ে আমরা করলাম 39,60,000 ডেবিট ব্যালেন্স ব্যাংকের, আর 3,60,000 ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স, বিয়োগ করার পরে 36 লাখ, আর নাই ব্যাংকে কোনো আইটেম। তার মানে এটা তুমি ইচ্ছা করলে নাও করতে পারো, যদি অঙ্কে না চায় তুমি নর্মালি বিয়োগ করেও দেখা দিতে পারো যে আমার ব্যাংক জমা এত হয়। নর্মালি ব্যাংক জমাটা আমরা বের করি কেন? কারণ আমাদের আর্থিক অবস্থা বিমিতে ব্যাংক জমাটাকে দেখানোর জন্য, না হলে আমাদের ব্যাংক জমা বের করার কোনো প্রয়োজন নেই। আর অঙ্কে যদি বলে তাহলে আমরা বের করবো, ব্যাংক হিসাবের মাধ্যমে বের করতে। এবার ঘ নম্বর যেটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো আর্থিক অবস্থা বিবরণীতে আমরা সম্পদগুলোকে যদি আগে সাজাই তাহলে প্রথমে স্থায়ী সম্পদ লিখবো। স্থায়ী সম্পদের মধ্যে প্রথম আইটেমই সুনাম। সুনাম কোনটা? ওই যে আমরা বিনামূল্যে যে শেয়ারটা দিলাম উদ্যোক্তাদের, সেটাই লাস্ট আইটেম 1 লাখ টাকা, এটা লিখবে প্রথমে। আর নাই নর্মালি আরো দু একটা আইটেম থাকে এখানে, সেটা কি থাকতে পারে? ওই যে শেয়ারের বিনিময়ে যদি মেশিন ক্রয় বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়। তারপরে চলতি সম্পদে ব্যাংক জমা উদ্বৃত্ত 36 লাখ টাকা, যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যাংকের মাধ্যমে বের করলাম, এই যে ব্যাংক হিসাব। তারপরে অসমন্বয়কৃত ব্যয় বা অবলোপনযোগ্য ব্যয়, এগুলাকে অবলোপনযোগ্য ব্যয়ও বলা হয়। তো এই ব্যয়ের মধ্যে দুটো আইটেম আসবে, একটা হচ্ছে অবলেখকের কমিশন, এই যে অবলেখকের কমিশন 2 লাখ, আরেকটা হচ্ছে ওই যে তোমার প্রথমের দিকে ছিল জাবেদার মধ্যে শেয়ার অবহার, অবহার কিন্তু অসমন্বয়কৃত ব্যয় 4 লাখ। এই দুটো আমরা এখানে লিখবো, 4 আর 2 6 লাখ, যোগ করে আমরা টোটাল পাবো মোট সম্পদ 43 লাখ। এরপরে শেয়ার হোল্ডারদের শর্ত দায়, তার মধ্যে প্রথম হেডলাইন শেয়ার মূলধন। শেয়ার মূলধনের মধ্যে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে কোম্পানি যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। তো আমরা অনুমোদিত শেয়ার বের করছি ক নম্বরে 5 লাখ, একটা শেয়ারের দাম 10 টাকা করে। তো ব্র্যাকেটে এই জিনিসটা উল্লেখ করতে হয়, মানে কি আবার তোমরা না উল্লেখ করে ডাইরেক্ট অনুমোদিত মূলধন 50 লাখ লিখে দিলে হবে না, নাম্বার কেটে দিবে। কারণ এখানে প্রতি শেয়ার 10 টাকা করে কত শেয়ার সেটা ব্র্যাকেটে দেখাতে হয়। 5 লাখ শেয়ার এবং টাকা হচ্ছে 50 লাখ, ডাবল দাগ দি ক্লোজ। এখানে এটা আর্থিক অবস্থার বিরুদ্ধে কোনো প্রভাব বিস্তার করে না। নেক্সট, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন। ইস্যু করছে কোম্পানির 4 লাখ শেয়ার, আমরা ক নম্বরে বের করছিলাম, এই যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 4 লাখ। তো ইস্যুকৃত মূলধন 4 লাখ শেয়ারে হবে এবং কোম্পানি বিলিও করছে 4 লাখ। তো 4 লাখ শেয়ার, বাট আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা 4,30,000 শেয়ার উল্লেখ করছে, তাই তো মিলল না। আমি বললাম ইস্যু করছে 4 লাখ, বিলিও করছে 4 লাখ, একটু আগে দেখালাম, বাট আমি এখানে লিখলাম 4,30,000। বলতে পারবা বাকি 30,000 কই থেকে আসলো শেয়ার? স্যার ওই যে ইয়া করছে, কমিশন দিছে, আর স্যার ওই যে
অবলেখককে কমিশনের স্যার, শেয়ার 10,000 টাকা স্যার বিনামূল্যে হ্যাঁ, শেয়ার ইয়াতে অবলেখককে মধ্যে উদ্যোক্তার অবলেখককে মধ্যে কমিশন বাবদ শেয়ার দিছে 20,000, 20,000 আর এছাড়া উদ্যোক্তাদের বিনামূল্যে শেয়ার দিচ্ছে 10,000। তাহলে মোট শেয়ারের সংখ্যা দাঁড়াচ্ছে 4,30,000। 30,000 টাকা 4 লাখ সরি জনগণের কাছে 30,000 4,30,000 শেয়ার, 10 টাকা করে 43 লাখ টাকা হচ্ছে ইস্যুকৃত আর বিলিখিত। হ্যাঁ, কোন কোন অঙ্কে ইস্যু আর বিল আলাদা হতে পারে? যদি এমনটা ঘটে যে আমি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিলাম 4 লাখ শেয়ারে, বাট আমার আবেদনপত্র 10% কম পড়ছে, জমা কম পড়ছে, মানে আমি যেটা বেশি বলতেছি সেটা কম পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে ইস্যু আর বিলিকে একসাথে লেখা যাবে না। ইস্যুকৃত মূলধন আগে লিখতে হবে, তারপরে বিলিখিত মূলধন পরে লিখতে হবে, যেটা আলাদা আলাদা লিখতে হবে। তারপরে হচ্ছে আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন হচ্ছে আমি যত শেয়ার ইস্যু বা বিলি করলাম সব শেয়ার টাকা আমি জনগণের কাছ থেকে পেয়েছি কিনা বা গ্রহণ করেছি কিনা। হ্যাঁ, সব শেয়ারের টাকা জনগণের কাছ থেকে আমি গ্রহণ করছি প্রথম দিকে যেটা, আর দ্বিতীয় দিকে যেটা তোমার 20,000 10,000 এগুলো বাবদ আমার মূলধন বৃদ্ধি পাইছে, কিন্তু টাকা কিন্তু না আসলে কি হচ্ছে আমার মূলধন বৃদ্ধি পাইছে। তার মানে মূলধন বৃদ্ধি পাওয়া মানে কি কোম্পানি যে মূলধনের দরকার সেই মূলধন এখানে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে প্রতি শেয়ার 10 টাকা করে 4,30,000 শেয়ার 43 লাখ টাকাই হবে আদায়কৃত মূলধন। আর শেয়ার হোল্ডারদের শর্ত মোট দায়ের মধ্যে ওই যোগফলটাই প্রভাব বিস্তার করবে, শুধু আদায়কৃত মূলধনটা 43 লাখ। আর প্রথম তিনটা মূলধনের কোনোটাই কিন্তু মূলধনকে প্রভাব বিস্তার করে না বলে ওগুলো ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হয়। এই হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তা আমাদের এখানে নতুন জিনিস হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার আর অবলেখককে আমরা কমিশন বাবদ চেক না দিয়ে শেয়ার দিচ্ছি। এই হচ্ছে অঙ্কের নতুনত্ব। আর অবহার আমরা আগের ক্লাসেও আলোচনা করছি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার ওই বিক্রয় উদ্দেশ্যে যে শেয়ার গুলা ছাড়ে স্যার ওগুলো হলো ইস্যুকৃত শেয়ার না? বিক্রয় উদ্দেশ্যে যা বিলি করে প্রসপেক্টাসে যেটা উল্লেখ করে দেয় যে এটা প্রচারপত্র বিলি করা হলো, সেটাই হচ্ছে ইস্যুকৃত মূলধন, এবং সেটাই অনেক অঙ্কে বিলিখিত হয় যদি আবেদনপত্র বেশি জমা পড়ে। হ্যাঁ, বেশি জমা পড়লেও কোনো লাভ নাই, কেন অতিরিক্ত আবেদনকে ফেরত দিয়ে দেওয়া হয়। ফেরত দিয়ে দেওয়া হয় কেন? কোম্পানির সিদ্ধান্ত যা সেটাই বিলি করবে, ইস্যু যা তাই বিলি করবে। স্যার যদি ইস্যুকৃত চেয়ে স্যার কম পড়ে, মানে আবেদনপত্র যদি কোম্পানির কাছে কম জমা পড়ে তাহলে সেই ক্ষেত্রে ইস্যুকৃত মূলধন যা আমরা লিখবো প্রশ্নে বলা থাকবে যেটা, আর বিলিখিত মূলধন যতগুলো কম হয়েছে ওটা বাদ দিয়ে বিলিটা আসবে। বুঝতে পারছো? তখন বিলি কিন্তু ওটাই করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাই, যদি প্রশ্ন না থাকে। দেখি কেমন বোঝা গেল। আমাদের এখন কজন আছে দেখি, এখানে 16 জন। প্রথমের দিকে মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জনই ছিল মনে প্রথম দিক থেকে। তো যাই হোক, আমরা শুরু করে দিলাম। প্রথম প্রশ্ন 7, উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে শেয়ার প্রদান করলে জাবেদা কি হবে? স্যার উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে শেয়ার প্রদান, স্যার এটা হচ্ছে স্যার জাবেদা হবে। একটু আগে তো করলাম। জি স্যার। স্যার এটা হচ্ছে স্যার বিলিখিত শেয়ার প্রদান, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর স্যার ব্যাংক হিসাব ডেবিট। না স্যার, আর কেউ বলতে পারবে এটা? স্যার আমি বলবো। স্যার সুনাম ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। হ্যাঁ, কিছুক্ষণ আগে জাবেদাই ছিল এটা, সুনাম ডেবিট শেয়ার মূলধন কে। বিনামূল্যে শেয়ার বিলি করলে সুনামও বাড়ে, মূলধনও বাড়ে, মূলধন কমে না স্যার। শেয়ার বিলি করলে কখনো মূলধন কমে না। তারপরে নেক্সট হচ্ছে মুর্তজাদার উত্তর দিল। এবার তানবীর বলো দেখি, অবলেখককে কমিশন বাবদ শেয়ার ইস্যু করলে জাবেদা কি হবে? স্যার অবলেখকের শেয়ার কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার অবলেখক কমিশন, শেয়ারটা আগে রাখবা। শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, স্বাক্ষর বলো দেখি। স্বাক্ষর, কোম্পানি 100 টাকা মূল্যের শেয়ার 20% অধিহারে ইস্যু করলে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য কত টাকা হবে? স্বাক্ষর। স্যার আবার একটু কোশ্চেনটা যদি করতেন স্যার। কোম্পানি 100 টাকা মূল্যের শেয়ার 20% অধিহারে ইস্যু করলে প্রত্যেকটা শেয়ারের বিক্রয় মূল্য কত টাকা হবে? কোম্পানির 100% 100 টাকা শেয়ার, 100 টাকা শেয়ার আর একটা বিক্রি করছে 20% অধিহারে, মানে 20% অধিহারে, তাহলে একটা শেয়ারের বিক্রয় মূল্য কত হবে? এটা তো অত কঠিন না। বলো। জি স্যার 80 টাকা স্যার।
না স্যার, 120 টাকা স্যার। 120 একশো টাকা। স্যার, স্যার 100 যোগ 20 স্যার। তো তুমি 80 বললা স্যার কেন? এটা এটা তো অধিহার। অধিহারে স্যার। অধিহার তো। স্যার অবহার হলে 80 হ্যালো, টাকা দিত। অধিহার হলে যোগ হয় আর অবহার হলে বিয়োগ যায়, তুমি অবহার হিসাব করে বলছো। তারপর ওকে সরি স্যার। তাসিন ফেরদৌস বলো দেখি। তাসিন তো মানে আমি আজকে দেখলাম, অন্যান্য ক্লাসে দেরি করে আসে। তো স্যার শেয়ার কি বলেন স্যার, প্রতিদিন থাকে তারপরে না থাকো, কিন্তু আমার ক্লাসে তুমি মনে হয় দেরি করে আসো একটু নাকি? হ্যাঁ, তো বলো তুমি, শেয়ার অবলেখক শেয়ার বাজারে কোম্পানি বা বিনিয়োগকারী পক্ষে কিসের বিনিময়ে কাজ করে? তাসিন, অবলেখক শেয়ার বাজারে কোম্পানি বা বিনিয়োগকারী পক্ষে কিসের বিনিময়ে কাজ করে? হচ্ছে তোমার মাইক্রোফোন গেছে গা। নাফিস বলো এবার, শেয়ার অবলেখক শেয়ার বাজারে কোম্পানি বা বিনিয়োগকারী পক্ষে কিসের বিনিময়ে কাজ করে? কার তো উচিত এটা, কে বলতে পারবে এটা বলো? স্যার কমিশনের বিনিময়ে। কমিশনের বিনিময়, এটা তো এত কঠিন কিছু না, তারপরে এত সময় লাগলে হবে। তানজিম বলো দেখি এবার, কোম্পানি 100 টাকার শেয়ার 10% অবহারে বিক্রি করলে শেয়ার প্রতি অবহার কত টাকা? 100 টাকার শেয়ার 10 টাকা স্যার। শেয়ার প্রতি অবহার 10 টাকা, হ্যাঁ, আর বিক্রয় মূল্য হবে কত? 90 টাকা। তারপর নেক্সট হচ্ছে নাজমুল হাসান ফেরদৌস বলো দেখি, শেয়ার অবহার কোম্পানি কোন ধরনের ব্যয়? শেয়ার অবহার কোম্পানির কোন ধরনের ব্যয়? অসমন্বিত ব্যয় স্যার, অসমন্বিত ব্যয়। না, ব্যয়ের মধ্যে আমরা পড়েছিলাম ফার্স্ট পার্টে বলবো স্যার? মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, এই দুটো একটা বলতে স্যার হবে। বলবো? হ্যাঁ বলো। স্যার মূলধন জাতীয় ব্যয় স্যার। Yes, মূলধন জাতীয় ব্যয় স্যার, মূলধন জাতীয় ব্যয়। মূলধন অসমন্বিত বলছে সম্পদের একটা শিরোনাম, বাট ব্যয়ের শ্রেণী বিভাগ কিন্তু ওটার ভিত্তিতে হবে, মুনাফা অথবা মূলধন। স্যার মূলধন জাতীয় ব্যয় স্যার। হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয়। এবার মিনহাজুল বলো দেখি, কোম্পানি 20,000 শেয়ার ইস্যুর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 18,000 শেয়ারে আবেদনপত্র পেল। শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিল 20,000 ইস্যু করবে, বাট আবেদনপত্র 18,000 শেয়ার পেল। প্রতি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা, তাহলে বিলিখিত মূলধন কত টাকা? বলো, প্রতি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা, তাহলে বিলিখিত মূলধন কত টাকা? সিদ্ধান্ত 20,000 আর আবেদনপত্র পাইছে 18,000। 18,000 এর সাথে 100 টাকা গুণ করতে হবে। হ্যাঁ, 18,000 শেয়ারের সাথে 100 টাকা গুণ করে যেটা আসবে ওটাই বিলিখিত মূলধন হবে, কারণ যেহেতু এখানে আবেদনপত্র কম পেয়েছে তাই যেটা পেয়েছে ওটাই বিলি করতে হবে। আর 20,000 শেয়ার কখন হবে? যদি আবেদনপত্র বেশি গ্রহণ করে তখন 20,000 শেয়ারই বিলিখিত মূলধন হবে। তারপর রাহিব বলো, কোন ধরনের কোম্পানি শেয়ার বাজারের মাধ্যমে জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করতে পারে না? রাহিব, কোন ধরনের কোম্পানি শেয়ার বাজারের মাধ্যমে জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করতে পারে না? এটা কি উত্তর দিতে পারবা কেউ? প্রাইভেট স্যার। হ্যাঁ, প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বাজারের মাধ্যমে শেয়ার বিক্রি করতে পারে না, এরা নিজেরাই নিজেদের মধ্যে শেয়ার বিক্রি করে, কেনা বেচা করে। আচ্ছা, এবার তামিম বলো দেখি। তামিম, আমাকে শুনতে পাচ্ছ তো না? তামিমের সারা শব্দ নাই তো এখন। 40,000 ইস্যুকৃত শেয়ার, প্রতিটি লিখিত মূল্য 100 টাকা, কিন্তু প্রতি শেয়ার 90 টাকা বিলি করলে শেয়ার অবহারের মোট পরিমাণ কত? 40,000 ইস্যুকৃত শেয়ার, একটা শেয়ারের লিখিত মূল্য বা নামিক মূল্য 100 টাকা, কিন্তু প্রতি শেয়ার 90 টাকায় বিলি করলে শেয়ার অবহারের মোট পরিমাণ কত? বলো, অবহারের মোট পরিমাণ কত? তামিম এখন আর শুনে না, বলবো স্যার? বলো। স্যার 4 লাখ। 40,000 গুণ 10 স্যার। 40,000 গুণ 10 টাকা স্যার। 10 টাকা, 4 লাখ। জি স্যার। রাইট, 4 লাখ টাকা মনে মুর্তজাও বলছে, ভেরি গুড। এবার আমরা পরবর্তী প্রশ্ন সিয়ামকে জিজ্ঞাসা করি যে সিয়াম বলতে পারে কিনা। কোম্পানি অনুমোদিত শেয়ার 50,000, যার 80% ইস্যু করে প্রতিটি 100 টাকা করে, তাহলে ইস্যুকৃত মূলধন কত টাকা? অনুমোদিত শেয়ার 50,000, যার 80% ইস্যু করে প্রত্যেকটার দাম 100 টাকা করে, তাহলে ইস্যুকৃত মূলধনটা কত? 4 লক্ষ না স্যার? না, শেয়ারের পরিমাণ হচ্ছে কত? 40,000 না? আগে বলো শেয়ারের পরিমাণটা কত? শেয়ারের পরিমাণ 40,000, আর 40,000-কে 100 দিয়ে গুণ করতে হবে। কত আসবে? 4 লাখই হবে নাকি আরেকটু বেশি হবে? দেখো তো,
একটু গুণ করে দেন। 40,000-কে 100 দিয়ে গুণ করলে তো 4 লাখ হয় না, 40 লাখ স্যার। 40 লাখ 40 লাখ টাকা। 40 লাখ। এই 40 লাখ টাকা হচ্ছে ইস্যুকৃত মূলধন। তো ইস্যুকৃত মূলধন নামিক মূল্য দিয়ে গুণ করতে হয়, অধিহার অবহার থাকলেও কাজে আসবে না। তো তোমরা তোমাদের বইয়ে অবহারের অঙ্ক একটা আছে, আমি অবহার না সম্ভবত অধিহারের অঙ্ক, এটা 55 নম্বর দীপক কুমার নাগের, এটা একটু করবা নিজেরা ভালো মতো করা উচিত, কারণ এই অঙ্কগুলো সহজ আছে, পরীক্ষা দেওয়ার মতো অঙ্ক, সহজে বলতে হবে। তো অঙ্কগুলো যদি তুমি ভালো মতো শিখতে পারো হয়তো পরীক্ষা দিতে পারবে। তো এটা করবা, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জুনায়েদ আসছে লাস্টে না? জুনায়েদ তো দেরি করে আসো ক্লাসে, দেখলাম 1 2 3, এখানে সাজ্জাদুল নাই, সাকিবুর আসছে, রিমান, মুরসালিন, জুনায়েদ, রাফি আসে নাই, তাসিন ফেরদৌস লাস্টে আসছে, তাসিন ফেরদৌস, সরি সে আসে নাই। স্যার শেষে কই, আমি তো প্রথমে আসছি স্যার। দেখছি তো তুমি কখন আসছো, সময় মোটামুটি 10-15 মিনিট যাওয়ার পরে, তাই না? 10 মিনিট 15 মিনিট না, 10 মিনিট আমার লেখা আছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তানজিম মাহমুদ আসছে, সারিয়া আবরার নাই, এনামুল হক আসছে, ফারদিন হাসান নাই, বখতিয়ার নাই, শেখ সালাউদ্দিন সাকিব নাই, সামিন নাই, আজম আল ফুয়াদ নাই। আচ্ছা, আজকে হচ্ছে কত তারিখ আমাদের? 20 তারিখ না? 20 জি স্যার। 10/2020।